ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস 3.5-এর কাজের অঙ্ক, অর্থাৎ 68 নাম্বার পেজের পাঠ্য বইয়ের 68 পেজের কাজের আছে 3টা অঙ্ক, আর 70 পেজে কাজে আছে 3টা অঙ্ক। আমরা চেষ্টা করব একটা ক্লাসে এই 6টা অঙ্ক করার। দেখো কি আছে দেওয়া এখানে। বনভোজনে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করা হয়েছে। এমন সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা ভাড়া দিবে। এ ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা অনুশীলনের মধ্যে করেছি। তো দেখো, কাজ পৃষ্ঠা 68 ক। তাহলে আমাদের বাসে যাওয়ার আগ্রহী যাত্রী সংখ্যা ধরে নিতে হবে। লিখবো কি, ধরি বাসে যাত্রী গিয়েছিল এক্স জন। তাহলে এখন এত একজন হচ্ছে মোট যাত্রী গেছিল, তাহলে মোট ভাড়া কত ছিল বাসের? 2400 টাকা। তাহলে প্রত্যেকে মাথা পিছু ভাড়া দিবে কত? তাহলে মাথা পিছু ভাড়া দিতে হবে, মাথা পিছু ভাড়া দিতে হবে, অর্থাৎ যাত্রী সংখ্যা দ্বারা টোটাল টাকাকে ভাগ করতে হবে। যাত্রী সংখ্যা দ্বারা টোটাল টাকাকে ভাগ করলে আমরা প্রত্যেক যাত্রীর ভাড়া পাবো। এখন বলছে 10 জন যাত্রী আসে নাই, তাহলে 10 জন যাত্রী না আসলে কতজন যাত্রী যাবে? দেখো, 10 জন যাত্রী অনুপস্থিত কি বলছে? 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। অর্থাৎ 10 জন যাত্রী অনুপস্থিত থাকায়, মানে প্রশ্নটা কেমন যেন হয়ে গেল স্যার? বনবাজারে যাওয়ার জন্য এত টাকা বাস ভাড়া করা হলো। সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দিবে। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় লেখো, 10 জন যাত্রী অনুপস্থিত না থাকায় আচ্ছা, অনুপস্থিত না থাকায় কথাটা কেমন হয়ে যায় না? না থাকলে 10 জন যাত্রী অনুপস্থিত না থাকলে মোট যাত্রী হতো কত? x+10, এতজন। তাহলে এখন ভাড়ার পরিমাণ এক্ষেত্রে মাথা পিছু ভাড়ার পরিমাণ কত হবে? অর্থাৎ ওই 2400 ভাগ এত টাকা। এখন এরপরে বলছে 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে প্রশ্ন মতে দাও। প্রশ্ন মতে আমরা কি দেব? দেখো, এত মাইনাস 2400 x+10 = 8 টাকা। তো দেখেন, এই যে অঙ্কটা আমরা যদি এভাবে না করে আমরা যদি চাইতাম যে আমরা একটু অন্যভাবে করব, সেটাও কিন্তু পারতাম। মানে আমি এখানে যেভাবে লিখেছি, 10 জন যাত্রী অনুপস্থিত না থাকলে মোট যাত্রী হতো, মানে বলছে 10 জন যাত্রী অনুপস্থিত আছে, তাহলে অনুপস্থিত যদি থাকে তাহলে আমরা কিন্তু এভাবে বের করতে পারতাম। 10 জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা কত? ওই যে x+10,
তখন আবার এই প্রশ্ন মতে যে এটা পরিবর্তন হইতো। তো দেখেন 10 জন যাত্রী অনুপস্থিত না থাকলে, যদি অনুপস্থিত নাই থাকতো তাহলে যাত্রী সংখ্যা কত হইতো? মোট যাত্রী সংখ্যা x, তাহলে x প্লাস 10, মাথাপিছু ভাড়ার পরিমাণ হবে এত ভাগ এত। তাহলে প্রশ্ন মতে এখন কিন্তু এই যে এখানের এই টাকাটা বেশি, এখানে যারা আছে তাদের একজনের মাথাপিছু ভাড়া বেশি কাদের থেকে? এখানের একজনের মাথাপিছু ভাড়ার চেয়ে। তাহলে কত টাকা বেশি বলছে যে তাহলে 8 টাকা ভাড়া বৃদ্ধি পেত। তাহলে আমরা কয় টাকা বৃদ্ধি করলো সেটা হচ্ছে এখানে লিখলাম। এখন এটাকে লসাগু করে x এর মান নির্ণয় করো। x প্লাস 10, তাহলে 24 অর্থাৎ 2 4 এত x প্লাস 10 মাইনাস 2400x সমান সমান 8, বা 2400x প্লাস এটার পরে আরেকটা শূন্য বেড়ে যাবে মাইনাস এত ভাগ x ইন্টু x প্লাস 10 সমান সমান 8। তাহলে বা এটার এটা কাটা যায়, তাহলে গুণ হয়ে যাবে 8x x প্লাস 10 সমান সমান 24 এর পরে 3টা শূন্য। আচ্ছা, তাহলে বা 8x স্কয়ার 80x মাইনাস এত সমান সমান 0। এখন দেখো এখান থেকে 3 8 24, 3 8 24, হ্যাঁ 8 কমন নেওয়া যায়, তাহলে x প্লাস 8 10 কে 80 মাইনাস 3000 সমান সমান 0। তাহলে বা x স্কয়ার এখন 3000, তাহলে আমাদের এখানে 10 বানাইতে হবে 3000 কে ভেঙে। তাহলে 3000 কে ভেঙে যদি 10 আমরা বানাই, কোন জায়গায় লিখবো? এভাবে ভেঙে ভেঙে দেখতে পারো যে 2 1500, তারপরে 2 দিয়ে যায় 3, 3 5 15 500, তারপরে আবার 2 দিয়ে যায় 25 250, তারপরে আবার 3 দিয়ে যায়, আবার 3 দিয়ে দিলে কত হয় দেখো তো? 3 দিয়ে দিলে অর্থাৎ এখানে 10, তার মানে 60 ইন্টু দেখো তো 60 ইন্টু 50 করলে হয় না? তাহলে 0 0 5 30, হ্যাঁ 60 ইন্টু 50 অর্থাৎ প্লাস 60x মাইনাস 50x মাইনাস 3000 সমান সমান 0। তাহলে x কমন নাও x প্লাস 60 মাইনাস 50 কমন নাও x প্লাস 60 ইকুয়াল 0। তাহলে x প্লাস 60 আর এখানে থাকে x মাইনাস 50 ইকুয়াল 0 এত হয়। তাহলে x প্লাস 60 ইকুয়াল 0 অথবা x মাইনাস 50 ইকুয়াল 0। এখানে x ইকুয়াল মাইনাস 60 অর্থাৎ মাইনাস 60 কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ জনসংখ্যা কখনোই কিসে হবে না? ঋণাত্মক হবে না। জনসংখ্যা কখনো ঋণাত্মক হবে না, এই মানটি গ্রহণযোগ্য নয়, বিকজ জনসংখ্যা কখনো ঋণাত্মক হয় না। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে দেখো বাকি অংশটা। তাহলে বাসে যাত্রী গিয়েছিল কতজন? 50 জন। এরপরে আর কি বের করতে বলছে? মাথাপিছু ভাড়া। তাহলে এখন মাথাপিছু ভাড়ার পরিমাণ হবে, বাসে যাত্রী গিয়েছিল কতজন? লেখো, বাসে যাত্রী গিয়েছিল 50 জন, মাথাপিছু ভাড়া 50 দিয়ে ভাগ করো 0, 5 4 5 20, 4 5 20, 4 40, 5 8 40 এত টাকা। মাথাপিছু ভাড়া হচ্ছে 48 টাকা। মাথাপিছু ভাড়ার পরিমাণ হচ্ছে 48 টাকা। তাহলে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে 50 জন আর মাথাপিছু ভাড়া হচ্ছে 48 টাকা। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করবেন তারা কমেন্ট লিখবেন।
এরপর আমাদের অঙ্কটা হচ্ছে কাজের খ। দেখো, ক ও খ একত্রে, অর্থাৎ ধরি সম্পূর্ণ কাজ এক অংশ, তাহলে লিখবা ক প্লাস খ একত্রে পি দিনে করতে পারে একটি কাজ। একটি কাজ। এখন ক প্লাস খ একত্রে একদিনে পি দিনে যে কাজটা করবে একদিনে তার চেয়ে অবশ্যই কম করবে, তাহলে 1/p এত অংশ কাজ। এখন আবার দেওয়া আছে কি, ক এর একদিনের কাজ দেওয়া, পি কিউ দিনের কাজ দেওয়া আছে, ক একা কিউ দিনে করতে পারে একটি কাজ। আচ্ছা, এরপর ক একা একদিনে করতে পারবে 1/q এত অংশ কাজ। পাইলাম ক এর কাজ। এখন লক্ষ্য করেন, ক এবং খ দুইজন মিলে করে এত অংশ কাজ, ক একা করে এত অংশ কাজ, তাহলে খ এর একার কাজ বের করতে হবে। এই দুইটা থেকে যদি আমি কটাকে বাদ দিই তাহলে তো আমি খ এর একদিন মানে একদিনের কাজ পাবো। তাহলে লিখবা খ খ একা একদিনে করতে পারে, করতে পারে কত হবে, অর্থাৎ 1/p বিয়োগ 1/q এত অংশ কাজ। তাহলে এখন এখানে কি হয়, পি কিউ কিউ মাইনাস পি এত অংশ কাজ। এই যে এত অংশ কাজ করে খ কি একদিনে, তাহলে লিখতে হবে কিউ মাইনাস পি, পি কিউ এত অংশ কাজ করতে পারে খ কত দিনে, একদিনে, খ এক দিনে। তাহলে এখন লিখবা এক বা সম্পূর্ণ খ, ওখানে তো খ লিখছি, এখন এখানে এক সম্পূর্ণ অংশটা তুমি ব্র্যাকেটে লিখবা বাবা তোমরা, সম্পূর্ণ অংশ কাজ করতে পারে খ। এখন দেখো লক্ষ্য করো, এটা এই যে কাজের পরিমাণটা এখন এক, এখন একদিনে যখন করবে তখন কি হবে, এটা ভাগ হয়ে যাবে এত বাই পি মাইনাস কিউ বাই পি কিউ। এখন এটাকে 1 উল্টাই দাও, পি কিউ বাই কিউ মাইনাস পি এত দিনে। তার মানে কথা হলো পি কিউ বাই কিউ মাইনাস পি এত দিন, এত দিন। তো ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। কারণ আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছিল খ কত দিনে কাজটি করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের ক্ষয়ে, মানে এতদিন বৈশা সে করতে পারবে। এখন যদি এখানে পিকিউ এর মান দেওয়া থাকতো কোনো, তাহলে আমরা হয়তো দিনটা 5 দিন 10 দিন বা 20 দিন বা 100 দিন এরকম বের করতে পারতাম। যেহেতু পিকিউর কোনো মান নাই আলাদা করে, সেহেতু এটাই হচ্ছে আমাদের উত্তর। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো। এরপরে আমরা করব কাজের গ নাম্বারটা।
গ নাম্বারে কি আছে দেখো, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে 2 ঘন্টায় ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলের 32 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে? কাজের গ। তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি দাঁড়ের বেগ, দাঁড়ের বেগ, দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার। সুতরাং স্রোতের বেগ, স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার, y কিলোমিটার। তাহলে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ পাইছি। এবার দেখেন আমরা দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ পাইলাম। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বোঝার উচিত, সেটা হচ্ছে স্যার এখানে দাঁড়ের বেগ বেশি নাকি স্রোতের বেগ বেশি? অর্থাৎ সব সময় দাঁড়ের বেগটা বেশি থাকে, কারণ দাঁড়ের বেগ যদি বেশি না থাকে তাহলে ওই নৌকাটা স্রোতের প্রতিকূলে কখনোই সে যেতে পারবে না। এই জন্য এখানে লিখবা x গ্রেটার দেন y, এইটুকু লিখে দিলে ভালো হয়, না লিখলেও কোনো অসুবিধা নাই। এরপর সুতরাং স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে দাঁড়ের বেগ, স্রোতের প্রতিকূলে দাঁড়ের বেগ কি হবে? ঘন্টায়, দাঁড়ের বেগ ঘন্টায় x মাইনাস ওয়াই কিলোমিটার, x মাইনাস ওয়াই কিলোমিটার। এখন এরপরে আমরা কি করব? দেখেন এখানে দেওয়া আছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেগ ঘন্টায় 2 কিলোমিটার যায়, তার মানে এটাও দাঁড়ের বেগ 1 ঘন্টায়। তাহলে প্রশ্ন মতে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, ওটাও ঘন্টায় দাঁড়ের বেগ, এটাও ঘন্টায় দাঁড়ের বেগ। তাহলে এখন এখানে আরেকটা কি দেওয়া আছে, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে স্রোতের বেগটা আমি ওয়াই ধরছি, তাহলে ওই ওয়াই এর মানটাই হচ্ছে 3। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু, এখানে লিখতে পারো y ইকুয়াল টু 3। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত? 5, x ইকুয়াল 5। তাহলে আমরা দাঁড়ের বেগ ঘন্টায় পাইছি হচ্ছে কত? 5 কিলোমিটার। এখন আবার স্রোতের অনুকূলে ঘন্টায় যায়, অনুকূলের বেগ প্লাস হয় এত কিলোমিটার। আচ্ছা, তাহলে এখন দেখেন অনুকূলের বেগ যদি প্লাস হয় তাহলে প্রশ্ন মতে আবার প্রশ্ন মতে দিতে পারো, আবার প্রশ্ন মতে, হ্যাঁ প্রশ্ন মতে দাও, প্রশ্ন মতে দেওয়া যায় x প্লাস ওয়াই। তাহলে এটার সাথে কত? x এর মান 5, সাথে আরো 3 যোগ হবে, সাথে আরো 3 কিন্তু যোগ হবে। তাহলে এখন এখানে এই যে দেখেন x এর মান 5 পাইছি 5, y এর মান কত? 3, সমান সমান কত? 8, এত কিলোমিটার, এত কিলোমিটার। এখন লিখবা স্রোতের অনুকূলে 8 কিলোমিটার কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এখন সুতরাং স্রোতের অনুকূলে আরেকটা মান আছে, এখানে কত আছে? 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 1 কিলোমিটার যাইতে তার সময় অবশ্যই কম লাগবে। আর হচ্ছে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যাইতে তার আরো সময় 32-এ বেশি লাগবে। তাহলে 4 8 কত? 32, সমান সমান 4 ঘন্টা। সে 4 ঘন্টা বসে যাবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বলেছিল কি যে স্রোতের অনুকূলে যাইতে তার কত সময় লাগবে? স্রোতের অনুকূলে যাইতে তার এতটুকু সময় লাগবে, অর্থাৎ 4 ঘন্টা সময় লাগবে।
তো এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা 70 নাম্বার পেজের কাজের অঙ্ক করব। হয়েছে স্যার? আচ্ছা, এরপরে আমাদের দেখেন, এরপরে কাজের অঙ্ক হচ্ছে 70 নাম্বার পেজের কাজের, 70 পেজের কাজ ক নাম্বার। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 70 পেজের কাজের ক নাম্বার। প্রথম অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব মনোযোগ দিয়ে অঙ্কটা করবা, কারণ এই অঙ্কগুলো পুরানো বইয়ে অনুশীলনের মধ্যে ছিল, এখন এই অঙ্কগুলো দিয়ে রাখছে কাজের মধ্যে। পৃষ্ঠা 70 কাজ ক নাম্বার কি বলছে? টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়, টাকায় 6টি লেবু বিক্রয় করায় শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরায় লাভ বা ক্ষতি হবে। তাহলে এখন ওই যে লাভ ক্ষতির অঙ্ক যেভাবে করছিলাম, 50% ক্ষতিতে, 50% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 50% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 50, এত টাকা সমান সমান 50 টাকা, 50 টাকা। এখন যদি বিক্রয় মূল্য 50 টাকা হয়, তাহলে দেখো এখন লিখবা বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। এরপর বিক্রয় মূল্য যদি টাকায়, যেহেতু টাকার কথা বলা আছে, তাহলে এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে কত হবে? 100 ভাগ 50 সমান সমান 2 টাকা, তাহলে 2 টাকা। এখন দেখো এখানে বলছে টাকায় 6টি লেবু বিক্রয় করার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখন এই যে বিক্রয় মূল্যটা, এটা কার? 10টি লেবুর। তাইলে লিখবা 10টি লেবুর সরি ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য 2 টাকা। এখন একটি লেবুর ক্রয় মূল্য কত? 2/10 টাকা, কম টাকা। তাহলে এখন 6টি লেবুর ক্রয় মূল্য কত? বেশি হবে, 5 দুগুণে 10, তাহলে কত? 6/5, এত টাকা। এই টাকাটা হচ্ছে কার? 6টি লেবুর ক্রয় মূল্য। তাহলে এখন এখানে কি বলছে যে টাকায় 6টি লেবু বিক্রয় করায়, তাহলে এখন লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে তোমার 6টি লেবুর ক্রয় মূল্য। এখন টাকায় যদি বের করতে হয়, দেখো এখন 6টি লেবুর বিক্রয় মূল্য কত লিখতে হবে? 6টি লেবুর বিক্রয় মূল্য, 6টি লেবুর বিক্রয় মূল্য কত আছে ওখানে? 1 টাকা। 6টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে এখন লাভ হয় না ক্ষতি হয়? কারণ এখানে দেখো 6 রে যদি 5 দিয়ে ভাগ করো, 1 সমস্ত 1/5 হয়, তার মানে কি 1.5, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়। তার মানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এখানে যদি লিখতে চাও লিখে নিতে পারো, এখানে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে জাস্ট একটু দেখাই দিলাম যে এখানে ক্রয় মূল্যটা বেশি, এটা দেখে। তাহলে এখন কত হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে লেখো ক্ষতি সমান সমান, ক্ষতি সমান সমান কত? ক্রয় মূল্য পাইছি 6/5 বিয়োগ 1, এত টাকা। তাহলে এখন 6 - 5, তাহলে 1/5 টাকা। তাহলে এখন শতকরা ক্ষতি বের করতে বলছে। এই টাকাটা ক্ষতি হয়েছে কত টাকায়? ক্রয় মূল্যের উপরে 5/6 টাকায় ক্ষতি হয়, 1/5 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? করে ফেলো, নিজেরা করো এখন।
এত টাকায় ক্ষতি হয়, লেখো 6/5 এত টাকায় ক্ষতি হয় 1/5 টাকা। 1 টাকায় কত ক্ষতি হবে? কম। তাহলে কম হলে কি হবে স্যার? ভাগ। ভাগ হলে এটা কি উল্টাই যাবে, তাহলে উল্টাই গেলে 1 এটার সাথে 5 গুণ আর নিচেরটার সাথে 6 গুণ এত টাকা, তাহলে শতকরা 100 টাকা। শতকরাটা কত হয়? 1 গুণ 5 গুণ 100 ভাগ 5 গুণ 5। এটা কাটো, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে এখন কত হয়? 3 × 48, তাহলে 16 সমস্ত 2/3 এত টাকা। উত্তর 16 সমস্ত 2/3%। শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 16 সমস্ত 2/5% ক্ষতি হবে। তো দেখেন, যদি আপনারা অঙ্কটা না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন। বাবা তোমরা যারা লাইভে আছো তোমরা কি অঙ্কটা বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আমরা করব কাজের খ নাম্বারটা। খ নাম্বার আছে বার্ষিক এত টাকা হার সরল মুনাফায় 750 টাকা 4 বছরের সবৃদ্ধি মূল কত? তাহলে খ নাম্বার দেওয়া আছে, লেখো দেওয়া আছে পি মূলধন পি সমান 750 টাকা, মুনাফার হার আর সমান 6 সমস্ত 1/2 এত %। তাহলে এটা কত হবে? 6 দুগুণে 12 আর 1 13, 13/2%। তাহলে এটা এখন 13/2 গুণ 100, 2 গুণ 100 এত। এরপর সময় n সমান 4 বছর, 4 বছর। তাহলে আমরা এগুলো বের করে নিলাম। এখন সূত্র কি জানি আমরা? সবৃদ্ধি মূলের, লেখো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল কত? সরল মুনাফার সবৃদ্ধি মূল P × 1 + NR, P × 1 + NR। এটাকে এ দ্বারা, সবৃদ্ধি মূলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন মান বসাই দাও। 750 গুণ 1 যোগ n হচ্ছে 4 গুণ 13/2 গুণ 100, তাহলে 4 25 100 এত টাকা। তাহলে 750 আর হচ্ছে এখানে 1 13 25 দুগুণে 50 এত টাকা। তাহলে এখন 750 50 50 যোগ 13 এত টাকা। তাহলে 750 গুণ 50 ভাগ 63, তাই 0 0 5 15 75, 5 15 75। তাহলে এখন 3 15 45 এর 5 হাতে থাকে 4, 6 15 90 আর 4 কত? 94 এত টাকা। 945 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। একদম ক্লাস 8 এর অঙ্ক, সবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে করে গেছি, শেষ। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমাদের পৃষ্ঠা নাম্বার 70 এর কাজের গ।
তাহলে পৃষ্ঠা 70-এর কাজের গয়ে কি আছে? বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কত? মানে c = p * 1 + r হোল পাওয়ার n বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো দেওয়া আছে মূলধন p = 2000 টাকা, 2000 টাকা। মুনাফার হার r = 4% = 4/100, 4/100। সময় n = 3 বছর, 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল c = p * 1 + r হোল পাওয়ার n। তাইলে এখন মানগুলো বসাও। p এর মান 2000, 1 + 4/100, এটার পাওয়ার কত? 3, এত টাকা। তাহলে 2000, 100 + 4, এটার পাওয়ার 3, এত টাকা। তার মানে 104 বাই এত। এখন আমরা কিন্তু এটাকে 104/100 গুণ 104/100 করবো তো ক্যালকুলেটরে, কিন্তু তারপরে এভাবে একটু ভাঙাই দেখাবা, তাহলে বুঝতে পারবে যে তুমি হাতেও করতে পারো বা ক্যালকুলেটরেও করতে পারো, কিন্তু একদম যেন না প্রকাশ করে যে এটা ক্যালকুলেটরে করেছে। কি বলছি বুঝতে পারছেন? এখন ক্যালকুলেটরে চাপ মারেন, দেখেন কত হয়। 2 গুণ 104 গুণ 104 3 বার গুণ, অর্থাৎ হবে হলো 22.49, অর্থাৎ 2249.73 টাকা। 73 টাকা, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখন এই অঙ্কটাই যদি আমাদের চাইতো এইটা যে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে এটা থেকে আমরা আসলটা বিয়োগ করে দিতাম। আসল অর্থাৎ 2000 টাকা বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেতাম। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আমাদের আসলে আমরা যেটা চেষ্টা করি আমাদের এই চ্যানেলটায়, সেটা হচ্ছে বইয়ের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়ার। আমরা সেভাবেই লেকচারগুলো সেট করেছি। আমাদের কাজের অঙ্ক শেষ, এরপরে আছে আমাদের উদাহরণ। তো আমি উদাহরণের অঙ্কগুলো বলবো, তোমরা একটু নিজেরা করে নিও। তারপরও আমি একটা এখানে ভিডিও দিব, সেটা হচ্ছে মূল ভিডিও, অর্থাৎ উদাহরণগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো করব। আর যদি তোমাদের আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।